আমরা আবারও গোলামির দিকেই এগিয়ে যাচ্ছি। আমাদের বাপদাদারা ব্রিটিশদের গোলামি করেছিল, ইতিহাসের বইয়ের পাতা থেকে আমরা জানতে পারি। কিন্তু আমরা এখন ব্রিটিশদের না, চাইনিজদের গোলামি করতে যাচ্ছি। যদি এইভাবেই চলতে থাকে খুব শীঘ্রই আমরাও গোলামি করতেই চলেছি। শাক দিয়ে মাছ ঢাকার গল্প তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে বাস্তব জীবনের সেই শাক দিয়ে মাছ ঢাকার গল্পটাই দেখাবো, যেখানে মাছের গন্ধ চারিদিকে মোমো করে জানান দিচ্ছে যে মাছ আছে, কিন্তু কিছু মানুষ আছে যারা সেই মাছটাকেই শাক দিয়ে ঢাকার আপ্রাণ চেষ্টা করে চলেছে। আমাদের দেশের নিউজ চ্যানেল এবং রাজনীতির মঞ্চগুলো থেকে এমন এমন উৎপাটাং বিষয়বস্তু তুলে ধরা হয় যেগুলো সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যায়। সাধারণ মানুষ শুধু বুঝতে পারে এটাই এখানে হিন্দু মুসলিম, মন্দির মসজিদ আর পাকিস্তানের দালাল, এছাড়া কিছুই বুঝতে পারে না। কিন্তু এগুলো ছাড়া একটু গভীরে গেলেই বুঝতে পারবেন আসলে সবচাইতে বড় বড় সমস্যাগুলো ঢাকতে এই সবগুলোর বন্দোবস্ত করা হচ্ছে। কিন্তু বিষয়টা এখন এমন হয়ে গেছে, মুখ ঢাকতে গিয়ে পিছন আলগা হয়ে যাচ্ছে। সব কিছুই পাবলিক দেখতে পাচ্ছে এবং বুঝতেও পারছে। এমনই কয়েকটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, যেগুলো শোনার পরে আপনি নিজেও দেখতে পাবেন যে এই দেশের পিছন কতটা আলগা হয়ে গেছে। তো চলুন শুরু করি। আমাদের তালিকায় প্রথম বিষয়টি হলো বিফ পলিটিক্স বা গরুর মাংস রপ্তানির পলিটিক্স। এতদিন ধরে বহু রাজনৈতিক নেতা এবং কিছু সংগঠনের লোকজন তারা গরুকে এতটাই শ্রদ্ধা দেখাচ্ছিল যে গরু কাটাই যাবে না, গরু তাদের গোমাতা। সেই জন্য ভারতে গরু কাটা একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। দেশের নেতাগুলো সাধারণ হিন্দুদেরকে এমনটাই বুঝিয়েছিল যে এটা করলে একটা বিশিষ্ট সম্প্রদায়কে জব্দ করা হবে। কিন্তু এইখানেই একটা বড় টুইস্ট এসেছে, যখন মুসলিমরা নিজেরাই প্রোটেস্ট করতে শুরু করলো যে সত্যিই যদি হিন্দু দাদাভাইদের গরু গোমাতা হয়, যদি গরুকে তারা এতটাই পবিত্র মনে করে, তাহলে গরুকে অফিসিয়ালি ভারতের রাষ্ট্রীয় পশু করে দেওয়া হোক, যাতে করে গরুর মাংস কাটা তো দূরের কথা, বিদেশেও কেউ এক পিসও রপ্তানি করতে না পারে। আর এইখানেই হচ্ছে সবচাইতে বড় মাথা ব্যথা, যখন এইরকম মুসলিমরা প্রোটেস্ট করতে শুরু করলো আর তার পরপরই নেতাগুলোকে আর দেখাই যাচ্ছে না, নেতাগুলো যেন গায়েব হয়ে গেছে। যে সকল নেতাগুলো গোমাতা গোমাতা করে কান্নাকাটি করছিল না, সেগুলোকে আর দেখাই যাচ্ছে না। আর যোগীজি কেমন দিচ্ছে দেখুন, যোগীজি সব ফ্রি হিট বলে ছক্কা হাঁকাচ্ছে। এই ভাষণটাই শুনুন। तमाम मौलवी और मौलाना इस समय एक बयान दे रहे हैं, कह रहे हैं गाय को राष्ट्रीय पशु घोषित करो। अबे हमने कहा कि गौ हमारी माता है, जन्म जन्मांतर का नाता है। क्या मां और पुत्र के बीच में कुछ घोषित करने की आवश्यकता पड़ती है क्या? এই পলিটিক্সটা খেলার আগে গরুর মাংস রপ্তানিতে ভারত ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ, কিন্তু এই পলিটিক্সটা খেলার পরেই ভারত 3 নম্বরে উঠে এসেছে, এক ধাপ প্রমোশন হয়েছে। এই সবগুলো দেখার পরেও যদি কিছু মানুষ না বোঝে তাহলে কিছু বলার নেই। আমার কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে এক্ষুনি গুগলে গিয়ে সার্চ করে দেখো। আর এই তালিকায় দ্বিতীয় বড় মাছটি হলো এক্সাম পেপার লিক, নিট কেলেঙ্কারি। ভারতের কোটি কোটি দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা এই নিট পরীক্ষার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে পড়াশুনো করে। তাদের স্বপ্ন একটাই যে ভবিষ্যৎটা সুন্দর করে গড়তে হবে, সেই জন্য তারা কঠোর পরিশ্রম করে পড়াশুনো করে। কিন্তু তাদের স্বপ্নকে একদম নিমেষেই চূর্ণ করে দিল এই সরকার। এটাই প্রথমবার না যে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এর আগেও হয়েছিল, কিন্তু এই বছর একটু বেশি হয়ে গেছে। এখন ছাত্রছাত্রীরা একটাই দাবি নিয়ে রাস্তায় নেমেছে, দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই ছাত্রছাত্রীদের সঙ্গে একজোট হয়ে দেশের একজন বিখ্যাত বৈজ্ঞানিক ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক, যিনি ভারতের শিক্ষা ব্যবস্থা, জলবায়ু এবং টেকনোলজিতে অসামান্য অবদান রেখেছে, যার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে 3 ইডিয়টসের ফংসুক ওয়াংরুর চরিত্রটি তৈরি করা হয়েছিল, তার মতো বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক রাস্তায় নেমে প্রোটেস্ট করছে এই সরকারের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে অনশন করে রাস্তায় বসে আছে, তবুও সরকারের কর্ণপাত হচ্ছে না। এখন এই ঘটনাটা আরো বড় হয়ে গেছে। दिल्ली के जंतर मंतर से तस्वीरों को देखिए कि किस तरीके से सोनम वांग उन्हें किस तरीके से दिल्ली पुलिस उठा करके ले जा रही है। पूरी तरीके से आप देखिए व्हाइट शीट से पहले घेर दिया जाता है ताकि लोग देखे ना। हवाला दिया जा रहा है कि अभी दिल्ली हाई कोर्ट ने ये सरकार को नसीहत दी थी कि भाई इनका ख्याल रखो। क्यों जाकर के सोनम वांगचुक से नहीं पूछा कि सोनम साहब क्या चाहते हैं आप? लेकिन कुछ नहीं हुआ। और हुआ क्या कि दिल्ली की पुलिस RAF पहुंचती है और उसके बाद सोनम वांगचुक को उठा करके ले जाती है।
हम आज तक धर्मेंद्र प्रधान का इस्तीफा मांग रहे थे, लेकिन मुझे लगता है अब नरेंद्र मोदी का इस्तीफा होना चाहिए। नरेंद्र मोदी देश के प्रधानमंत्री बने रहने के लायक नहीं है। আর এই সব বিষয়গুলো আমাদের দেশের মিডিয়া চ্যানেলগুলো দেখাচ্ছে না। তারা দেখাচ্ছে মেলোডিনি চকলেট, আম কেটে খেতে হবে নাকি চুষে খেতে হবে, এই সবগুলো দেখাচ্ছে, কিন্তু আসল ঘটনাগুলো দেখাচ্ছে না। আর এখন বলি E20 পেট্রোল, যেটা আরও বড় মাছ, যে মাছের গন্ধটা বেশি ছড়াচ্ছে। সরকার বলছে পেট্রোলের সঙ্গে 20% ইথনল মেশালে তাহলে দেশের আমদানি খরচ কমবে, কিন্তু সরকার যেটা বলছে না সেটা হলো এই E20 পেট্রোল গাড়ির ইঞ্জিনের কতটা ক্ষতি করছে। বিশেষ করে পুরনো মডেলের গাড়িগুলোর ইঞ্জিন খুব দ্রুতই নষ্ট হয়ে যাচ্ছে এবং গাড়ির মাইলেজও কমে যাচ্ছে। অলরেডি ভারতের 80 থেকে 90% পেট্রোল পাম্পে এই ইথনল চালু হয়ে গেছে, কিন্তু এটা কেন চালু করছে আসল কারণটা বোঝার চেষ্টা করো। এই ইথনল তৈরি হয় আখের রস থেকে। আর ভারতবর্ষের বড় বড় সুগার ফ্যাক্টরিগুলো কারা নিয়ন্ত্রণ করে জানেন? দেশের কোনো না কোনো বড় হেভিওয়েট নেতা এবং তার ঘনিষ্ঠ মিত্ররাই নিয়ন্ত্রণ করে এই সব সুগার ফ্যাক্টরিগুলো। ভারতের উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের চিনি কলগুলোর মালিকানা দেখলেই জানতে পারবেন কারা নিয়ন্ত্রণ করে। আরে ভাই, আখের রস মানুষ খেলে মানুষের পেট ঠান্ডা হয়, কিন্তু গাড়ি খেলে গাড়ির পেট নষ্ট হয়ে যায়। এটা কেন বুঝতে পারছে না এই সরকার? এবার আসি সবচাইতে বিপজ্জনক পয়েন্টে, যেটা ঢাকার জন্য সবচাইতে বেশি শাকের ব্যবহার করা হচ্ছে। সেটা হলো ভারত সীমান্তে চীনের অনুপ্রবেশ। আমরা যখন দেশের ভিতরে হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, ইথনল, পেপার লিক এইসব নিয়ে ব্যস্ত আছি, তখন চীন ভারতের বর্ডারে হাজার হাজার বর্গ কিলোমিটার জমি নীরবে গিলে খাচ্ছে, যাকে বিশেষজ্ঞরা বলছে চীনের সালামি স্লাইংস নীতি। ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1962 সালের যুদ্ধে চীন অলরেডি ভারতের প্রায় 38,000 বর্গ কিলোমিটারের আকসাই চীন এলাকা দখল করে নিয়েছে। এমনকি সাম্প্রতিক সময়েও লাদাখের স্থানীয় মানুষ এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি চীন LAC বরাবর টহলের জায়গাগুলো পরিবর্তন করে ভারতের প্রায় 1500 থেকে 2000 বর্গ কিলোমিটারের চারণভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। যেখানে ভারতীয় সেনারা এতদিন টহল দিত, সেইখানে ভারতীয় সেনাদের যাওয়া একদম পুরোপুরি বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, বর্ডারের একদম কাছেই চীন প্রায় 628টি রহস্যময়ী গ্রাম তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে এগুলোকে বাইরে থেকে দেখে যতটা গ্রাম মনে হচ্ছে, ভিতর থেকে এর চাইতে বেশি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি হয়ে আছে, কারণ এগুলোই সেই যুদ্ধের সময় ব্যবহার করার জন্য বাংকার তৈরি করে রেখেছে। আর অরুণাচল বর্ডারের কাছে চীন বানাচ্ছে বিশ্বের সবচাইতে বড় মেদক ড্যাম, যা ভারতের পানি সুরক্ষাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। দেশের এই চরম নিরাপত্তা সংকটকেও রাজনৈতিক মঞ্চে এবং মিডিয়াতে পাত্তাই দেওয়া হচ্ছে না, যাতে সরকারের ব্যর্থতা সাধারণ মানুষের সামনে না আসে। কারণ সাধারণ মানুষ যেন জানতে না পারে এই সরকার মুখ ঢাকতে গিয়ে পিছন আলগা করে দিচ্ছে। कुछ समझे दया? इसका मतलब है তাহলে এবার পুরো হিসাবটা মিলিয়ে দেখুন। একদিকে দেশের ভিতরে গরুর মাংসের নামে বিবাদ সৃষ্টি করছে, অন্যদিকে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ গরুর মাংস রপ্তানিতে। একদিকে প্রশ্ন ফাঁসে যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে, অন্যদিকে বৈজ্ঞানিক এবং সেলিব্রিটিদের অনশনকে একদম চেপে রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ এবং সরকারের কানে না যায়। আর এই সব কিছুর আড়ালে চীন বর্ডারে ভারতের জমি দখল করে চলেছে। এক কথায় বলতে গেলে ভারত আবারও গোলামি করতে চলেছে। আগে করেছিল ব্রিটিশের গোলামি, এখন চীনের গোলামি করবে। আর আমাদের দেশের রাজনৈতিক নেতাগুলো দিনের পর দিন সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, আর আমার আপনার মতো সাধারণ মানুষের মাথায় শুধু কাঁঠালের আঠাটাই লেগে যাচ্ছে। আমরা আঠা ছাড়াতে ব্যস্ত, আর আমাদের দেশের নেতাগুলো দেশকে বিক্রি করতে ব্যস্ত। তাই বন্ধুরা, এখনও সময় আছে নিজেদের মাথায় আঠা লাগার হাত থেকে বাঁচার। আমি আপনি যদি এখনও ধর্মীয় মেরুকরণ এবং মিডিয়ার সাজানো এই নাটক থেকে বার হতে না পারি, তবে শুধুই আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার। তাই চোখ খুলুন, সত্য জানুন, আর প্রশ্ন করতে শিখুন। এই পুরো বিষয়টা শোনার পর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনি সহ আরও অনেকেই বিষয়টা যেন জানতে পারে। আর এই রকম সত্য জানতে এবং দেখতে শাহিন এক্সপ্লেন্ড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।